আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিং এর পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রিয় এসএসসি 25 শিক্ষার্থীরা, আজকে আমাদের ধারাবাহিক আলোচনার বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান নবম অধ্যায়ের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন। অর্থাৎ তোমরা যারা এসএসসি 25 আছো, তোমরা সবাই জানো যে এই নবম অধ্যায়টি তোমাদের জন্য কিন্তু বাধ্যতামূলক। অর্থাৎ তোমাদের এই অধ্যায় থেকে 2টা প্রশ্নের উত্তর দিতে হবে। কেমন? তো তোমরা সবাই প্রত্যেকের আইডিতে এই ক্লাসটা শেয়ার করতে হবে। আমার প্রথম কথা হচ্ছে ক্লাসের লিংকটা শেয়ার করে দাও, যেন সবাই আমাদের গ্রুপে জয়েন করে। হ্যাঁ, একটু লিংকটা শেয়ার করে দাও। কেমন? আর কে কোথায় থেকে ক্লাসটা করতেছো সেটা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবা। তো আজকে আমি গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্ন আলোচনা করে দিব 2টা। যেহেতু আমাদেরকে অবশ্যই এই হিসাব বিজ্ঞান থেকে আমরা যদি A+ পেতে চাই, তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে এই অধ্যায় থেকে বাধ্যতামূলকভাবে 2টা প্রশ্নের উত্তর দিতে হবে। কেমন? তো আমার কথা তোমরা সবাই শুনতে পাচ্ছ কিনা সেটা আমাকে একটু জানিয়ে দিবা। এবং কারা কারা আমার ইউটিউবে এতদিন ক্লাস করেছিলা, হ্যাঁ, সেটাও তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিবা। অনেক দিন ধরে বলতেছি যে তোমাদের ক্লাস নিব। আসলে সময়ের সাথে আমরা আসলে অ্যাডজাস্ট করতে পারি নাই, যার কারণে আমরা এতদিন নিতে পারি না। এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে থেকে আমি শুরু করলাম, তার আগের দিন আমাদের রিয়াদ ভাই শুরু করছে, ইনশাআল্লাহ এরপরের দিন শহীদ স্যার শুরু করবে। এইভাবে ধাপে ধাপে আমরা তোমাদের পরীক্ষার আগে নিরলসভাবে আমরা তোমাদেরকে সার্ভিস দেব ইনশাআল্লাহ। যাই হোক, আমি আশাবাদী তোমরা আমার কথাগুলো শুনতে পাচ্ছ। হ্যাঁ, কে কোথায় থেকে ক্লাসগুলো করতেছো সেটা আমাকে একটু জানিয়ে দিবা। আর আমি তোমাদেরকে অনুরোধ করব, প্রত্যেক শিক্ষার্থী তোমাদের জায়গা থেকে তোমরা অবশ্যই লিংকটা শেয়ার করবা। প্লিজ আমার কথাটা তোমরা রাখবা। আমি জানি যে আমার কথাটা তোমরা ফালাবা না, সেটাও আমি খুব ভালোভাবেই জানি। যাই হোক, তো আমি তোমাদেরকে জাস্ট এতটুকুই বলবো যে আমাদের কিন্তু যে একটা কবিভাগ থাকে, ওই কবিভাগ থেকে যে 2টা প্রশ্ন আসবে, ওই 2টা প্রশ্নেরই কিন্তু আমাদের উত্তর করতে হবে। কেমন? এই 2টা প্রশ্নের উত্তর যদি আমরা না করি, তাহলে কিন্তু আমরা হিসাব বিজ্ঞানে A+টা পাবো না। তাই এই অধ্যায়টি আমাদের জন্য সত্যিকার অর্থে এই অধ্যায়টি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যদি আমরা হিসাব বিজ্ঞানে A+টা রাখতে চাই। কারা কারা হিসাব বিজ্ঞানে A+ তুলতে চাও তোমরা সেটা আমাকে একটু জানিয়ে দিবা। হ্যাঁ, কারা কারা হিসাব বিজ্ঞানে A+টা রাখতে চাও সেটা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা। তো আমি কি ক্লাসটা শুরু করতে পারি? শেষ পর্যন্ত লেগে থাকতে হবে। যদি শেষ পর্যন্ত আমরা লেগে থাকতে পারি, আমরা তাহলে ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবো বলে আমি আশাবাদী। আমি আবারও বলতেছি, যদি আমরা শেষ পর্যন্ত লেগে থাকতে পারি, তাহলে অবশ্যই আমরা ভালো কিছু করতে পারবো। কেমন? জি, ওকে। এমডি আব্দুল সালাম, প্লিজ রিপ্লাই মি। এমডি আব্দুল সালাম, সেলিম, আশরাফুল ইসলাম, রাফি, তন্ময় স্যার, আপনার অনেক ভিডিও দেখেছি ইউটিউবে, ধন্যবাদ। অচেনা মাহি মনে হয় A+ টাই। ফারহানা মিম, ইউটিউবে ক্লাস করেছো। মাহফুজুর রহমান, ফাহিম, আফসানা আক্তার, সবাই আসো মাশাআল্লাহ দিলে। আসো আমরা তাহলে চলে যাই। তো আজকে আমি প্রথমে আলোচনা করব কুমিল্লা বোর্ড 24। হ্যাঁ, এই যে দেখো কুমিল্লা বোর্ড 24-এ খুবই সুন্দর একটা অঙ্ক আসছে। তো আমি প্রথমে আজকে আলোচনা করব কুমিল্লা বোর্ড 24। একদম আব্দুল সালাম, তুমি কি বলছো আমি সেটা জানি না, প্লিজ রিপ্লাই দিতে বলছো। আমি রিপ্লাই যে দিব, আমি তোমার কোশ্চেনটা আমি দেখি নাই, আরেকবার করবা। কুমিল্লা বোর্ড 24 আজকে আমি আলোচনা করব কুমিল্লা বোর্ড 24। আমার ক্লাস যদি করো তাহলে মনোযোগ দিয়ে করতে হবে এবং ক্লাসে কোনো অহেতুক কমেন্ট করবে না। পড়ালেখার সম্পর্কযুক্ত যত কমেন্ট আছে সেগুলো করবা। হ্যাঁ, ওকে। জি, ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমি শুরু করে দিলাম। হ্যাঁ,
দেখো কুমিল্লা বোর্ড 24, যাদের কাছে প্রশ্নটা নাই তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও, যাদের কাছে প্রশ্নটা নাই তোমরা একটা স্ক্রিনশট দাও। কুমিল্লা বোর্ড 24, যাদের কাছে নাই তোমরা প্রশ্নটা একটু স্ক্রিনশট দাও। কুমিল্লা বোর্ড 24, যাদের কাছে নাই তোমরা একটু স্ক্রিনশট দাও। কুমিল্লা বোর্ড 24, যাদের কাছে নাই তোমরা একটু স্ক্রিনশট দাও। কুমিল্লা বোর্ড 24, যাদের কাছে নাই তোমরা একটু স্ক্রিনশট দাও। দিয়েছো? ওকে, তোমাদের বন্ধু বান্ধবকে শেয়ার করে দিবা। এবার দেখো এই জায়গায় কিছু সমন্বয়ের এন্ট্রি দেওয়া আছে। আমরা সবাই জানি যে আর্থিক বিবরণীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে সমন্বয়ের এন্ট্রি। তো আমরা যদি সমন্বয়ের এন্ট্রিগুলো ভালোভাবে পারি তাহলে আমাদের কিন্তু সমস্যা হওয়ার কথা না। তাই আমরা সমন্বয়ের এন্ট্রিগুলো একটু ভালোভাবে দেখে নিব। দেখো এই জায়গায় কি বলছে, সমাপনী মজুত পণ্যের মূল্যায়ন করা হয়েছে ৬৫,০০০ টাকা। মনে রাখবা সমাপনী মজুত পণ্যের মধ্যে যদি এই জায়গায় 2টা টাকা দেওয়া থাকতো তাহলে যেটা কম সেই টাকাটাই কিন্তু আমরা ব্যবহার করতাম। যদি সমাপনী মজুত পণ্যের 2টা টাকা দেওয়া থাকে তাহলে আমরা সবসময় কমটাই কিন্তু ব্যবহার করব, মানে ছোটটা। এটা একটু মনে রাখবা, একটু কমেন্ট করে জানাও যে সমাপনী মজুত পণ্যের, হ্যাঁ সমাপনী মজুত পণ্যের যদি 2টা টাকা দেওয়া থাকে তাহলে আমরা কোন টাকাটা ব্যবহার করব। তোমরা সবাই একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবা সমাপনী মজুত পণ্যের যদি 2টা টাকা দেওয়া থাকে তাহলে আমরা কোনটা ব্যবহার করব, ছোটটা নাকি বড়টা। ওকে, তারপরে আসো 2 নম্বর সমন্বয়ের এন্ট্রিটা। মালিক তার পারিবারিক প্রয়োজনে ৮,০০০ টাকার পণ্য উত্তোলন করছে। মনে রাখবা প্রত্যেকটা সমন্বয়ের এন্ট্রি 2 বার করে ব্যবহার হবে। প্রত্যেকটা সমন্বয়ের এন্ট্রি 2 বার করে ব্যবহার হবে। কয়বার? 2 বার করে ব্যবহার হবে। তারপরে দেখো সম্ভাব্য ক্রেতাদের মাঝে ৫,০০০ টাকার পণ্য বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এই যে বিনামূল্যে আমি বিতরণ করছি এটা কিন্তু একটা বিজ্ঞাপন। বিনামূল্যে বিতরণ, এই যে পণ্য বিতরণ, এটা একটা বিজ্ঞাপন। আচ্ছা, তারপরে 4 কুরিনের জন্য, এটা হবে কুরিনের জন্য 5% সঞ্চিতি রাখা প্রয়োজন। বিক্রয় ফেরত 10,০০০ টাকা হিসাবভুক্ত করা প্রয়োজন। তারপরে দেখো ক নম্বর প্রশ্ন, উপযুক্ত তথ্য হতে মোট উত্তোলনের পরিমাণ বাইর করতে বলছে। তো মোট উত্তোলন আমরা কিভাবে বাইর করব? মোট উত্তোলন বাইর করব মালিক প্রতিষ্ঠান থেকে তার নিজ প্রয়োজনে যেটা তুলে নিয়ে গেছে সেটা। এটা কিন্তু বলে নাই যে ব্যক্তিগত উত্তোলন কত করছে সেটা না, বলছে যে মোট উত্তোলনের পরিমাণ বাহির করো। দেখো মোট উত্তোলনের পরিমাণ আমরা কিভাবে বাইর করব, দেখো মোট উত্তোলনের পরিমাণ আমরা কিভাবে বাইর করব, আসেন। ওকে, তাহলে আমরা ক নম্বর প্রশ্নটা সমাধান করব। মোট উত্তোলনের পরিমাণ, কার পরিমাণ? মোট উত্তোলনের পরিমাণ। আমরা একটা শর্ট নিয়ে নিব। ওকে, তারপর আমরা লিখব বিবরণ টাকা টাকা। এই যে দেখেন বিবরণ টাকা টাকা। এবার যেহেতু মোট উত্তোলনের পরিমাণ বাইর করতে বলছে আমি দেখব রেওয়া মিলে উত্তোলন কত টাকা দেওয়া আছে। রেওয়া মিলে উত্তোলন কত টাকা দেওয়া আছে সেটা আমি দেখব। এই যে দেখো রেওয়া মিলে কিন্তু একটা উত্তোলন দেওয়া আছে 13,০০০ টাকা এবং সমন্বয়ে বলছে পণ্য উত্তোলন 8,০০০ টাকা। তাহলে এই দুইটাই কিন্তু আসবে। রেওয়া মিলে যে উত্তোলন দেওয়া আছে সেটা আমরা লিখব প্রথমে। এই যে দেখো উত্তোলন 13,০০০ টাকা। তারপরে আমরা লিখব পণ্য উত্তোলন 8,০০০ টাকা। এবার এই দুইটা যদি আমি যোগ করে দেই, এই দুইটা যোগ করে দিলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের মোট উত্তোলনের পরিমাণ। জাস্ট এতটুকু যদি আমি করতে পারি তাহলে কিন্তু আমি 2 নাম্বার পেয়ে যাব। বলো তো বুঝতে পারছো কিনা ক নাম্বারটা?
জাস্ট আমি যদি এতটুকু করতে পারি তাহলে কিন্তু আমি 2 নাম্বার পেয়ে যাচ্ছি। দেখো মোট উত্তোলনের পরিমাণ বাই করতে বলছে, তাহলে আমি রেওয়া মিলে যে উত্তোলনটা দেওয়া আছে সেই উত্তোলনটা লিখবো। লিখার পরে মালিক যে পণ্য উত্তোলন করছে তার ব্যক্তিগত প্রয়োজনে ওই পণ্য উত্তোলনটা আমরা এই জায়গায় লিখে দিব। তারপরে আমি কি করব, জীবন বীমা প্রিমিয়াম যদি থাকতো সেটাও আমি লিখতাম, যদি আয়কর থাকতো সেটাও কিন্তু আমি লিখতাম। হ্যাঁ, এগুলো কিন্তু উত্তরণ, এগুলো কিন্তু কি উত্তরণ। তো এই অঙ্কে দুইটা জিনিস আছে, আমরা দুইটা জিনিস এই জায়গায় লিখে দিছি। বলো তো বুঝতে পারছো কিনা, বলো বুঝতে পারছো কিনা, একটু কমেন্ট করে জানাবা। বলো ক নাম্বার প্রশ্নটা বুঝতে পারছো কিনা। এবার আসো খ নাম্বার প্রশ্নটাতে আমরা চলে যাব। খ নাম্বার প্রশ্নটা এই জায়গায় কি বলছে, শাপলা এন্টারপ্রাইজের 2023 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের মোট মুনাফা বা ক্ষতি বাইর করতে হবে। এবার আসো মোট মুনাফা বা ক্ষতি বাইর করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে আগে মোট মুনাফা বা ক্ষতি কিভাবে বাইর করে সেটা আমাকে জানতে হবে। নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে। এবার আসেন আমরা মোট মুনাফা বা ক্ষতি আমরা এখন বাইর করব। আমরা একটা সফট তৈরি করে নিব। বিবরণ টাকা টাকা আমরা লিখে নিব। দেখো বিবরণ টাকা টাকা লিখে নিব। বিবরণ টাকা 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 লিখে নিব। এবার আমরা শুরু করব। প্রথমে আমরা বাইর করব নিট বিক্রয়। তো নিট বিক্রয় বাইর করতে গেলে আমি প্রথমে এই জায়গায় লিখব বিক্রয়ের টাকাটা। রেওয়া মিলে যে বিক্রয়ের টাকাটা দেওয়া আছে ওই টাকাটা আমরা একটু দেখে নিব যে রেওয়া মিলে বিক্রয়ের টাকা কত দেওয়া, ওইটা আগে তুমি একটু দেখে নাও। রেওয়া মিলে বিক্রয়ের টাকা কত দেওয়া, এই যে দেখো বিক্রয়, এই যে ক্রেডিট পাশে থাকে 3,90,000 টাকা। এবার আমরা এই 3,90,000 টাকা এই মাঝখানের কলামটাতে লিখব। লেখার পরে এই বিক্রয় থেকে আমি বাদ দিব বিক্রয় ফেরত। বলতো বিক্রয় থেকে আমি কি বাদ দিব, বিক্রয় থেকে আমি বিক্রয় ফেরত বাদ দিব। আর এই বিক্রয় ফেরত কথাটা কিন্তু সমন্বয়ে দেওয়া আছে 10,000 টাকা। বিক্রয় ফেরত কোথায় দেওয়া আছে, সমন্বয়ে 10,000 টাকা দেওয়া আছে, ওইটা আমি এই জায়গায় বাদ দিব। বাদ দেওয়ার পরে যেই অ্যামাউন্ট আসবে ওইটা কিন্তু আমি এই জায়গায় লিখে ফেলবো। এই যে 3,80,000 টাকা, এই যে 3,80,000 টাকা আমি লিখলাম, এটাই হচ্ছে আমার জন্য নিট বিক্রয়। বলতো নিট বিক্রয়টা বুঝতে পারছো কিনা। হ্যাঁ, এই যে দেখো এই 3,80,000 টাকা আমি কিন্তু এই জায়গায় নিয়ে নিলাম। এবার এটা হচ্ছে নিট বিক্রয়। এবার এই নিট বিক্রয় থেকে আমি বাদ দিব বিক্রিত পণ্যের ব্যয়। কি বাদ দিব, বিক্রিত পণ্যের ব্যয়। এই যে দেখেন বিক্রিত পণ্যের ব্যয়, আমি নিট বিক্রয় থেকে কি বাদ দিব, বিক্রিত পণ্যের ব্যয়। এবার আসো এই বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বাইর করব। বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে প্রথমে আসবে প্রারম্ভিক মজুত পণ্য, এটা রেওয়া মিলে দেওয়া থাকবে। দেখেন প্রারম্ভিক মজুত পণ্য এটা কিন্তু রেওয়া মিলে দেওয়া থাকবে। বলেন তো প্রারম্ভিক মজুত পণ্য কয় টাকা দেওয়া আছে রেওয়া মিলে, প্রারম্ভিক মজুত পণ্য রেওয়া মিলে কয় টাকা দেওয়া আছে একটু বলবেন। প্রারম্ভিক মজুত পণ্য রেওয়া মিলে কত টাকা দেওয়া আছে একটু বলবেন। আসেন আমরা একটু দেখে নিই। প্রারম্ভিক মজুত পণ্য 45,000 টাকা। এবার এই 45,000 টাকা আমরা এই জায়গায় লিখবো। এই যে তারপরে আসবে ক্রয়, এই জায়গায় ক্রয় কথাটাকে আমরা নিয়ে আসবো। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই ক্রয় কত টাকা এটা কিন্তু রেওয়া মিলে দেওয়া আছে। ক্রয় কত টাকা এটা রেওয়া মিলে দেওয়া আছে, আমরা একটু দেখে নিই। ক্রয় স্পষ্ট দেখেন দেওয়া আছে, ক্রয় 1,70,000 টাকা, রাইট। এবার আমি ক্রয় থেকে বাদ দিব ক্রয় ফেরত। এই জায়গায় কিন্তু ক্রয় ফেরত বলতে কোনো এন্ট্রি নাই, যেহেতু ক্রয় ফেরত নাই তাই এটাকে নিয়ে আমাদের টেনশন করতে হবে না। আসেন আমরা ক্রয় কত টাকা এটা আমরা লিখে নিই, 1,70,000 টাকা এই জায়গায় লিখবো। এই যে ওকে ভাই। এবার ক্রয় থেকে আমি বাদ দিব মালিক কর্তৃক পণ্য উত্তোলন, ওই যে মালিক পণ্য উত্তোলন করছে ওইটা আমি বাদ দিব। কেমন, এই যে দেখেন মালিক তার পরিবারের জন্য ব্যক্তিগত প্রয়োজনে যে পণ্য উত্তোলন করছে ওই 8,000 টাকা আমি ক্রয় থেকে বাদ দিব। কেন বাদ দিব, মালিক যদি পণ্য উত্তোলন করে তাহলে অবশ্যই
পরিমাণ কমে যাবে। মালিক যদি পণ্য উত্তোলন করে তাহলে অবশ্যই ক্রয়ের পরিমাণ কি হবে, কমে যাবে, এই জন্য এটা ক্রয় থেকে বাদ যাবে। তারপর আমি বাদ দিব বিনামূল্যে পণ্য বিতরণ। বলে স্যার কেন বাদ দিব? কারণ বিনামূল্যে পণ্য বিতরণ করলে ক্রয়ের পরিমাণ কিন্তু কমে যায়, অর্থাৎ ক্রয়ের পরিমাণ কমে যাবে এমন এন্ট্রি যা যা থাকবে সম্পূর্ণ জিনিসটাই আমাদেরকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। এবার আপনি একটু খেয়াল করুন, এই যে দেখেন সম্ভাব্য ক্রেতাদের মাঝে 5,000 টাকার পণ্য বিনামূল্যে বিতরণ করা হয়েছে, এই যে এই 5,000 টাকা, এটা আমাদেরকে বাদ দিতে হবে। বলেন তো বুঝতে পারছেন কিনা? তাহলে এই 5,000 টাকা আমি এই জায়গায় বিয়োগ করব। তো আমি যদি 5,000 টাকা বিয়োগ করি তাহলে আমার হবে কত, 1,57,000 টাকা। এই 1,57,000 টাকা হচ্ছে আমার নিট ক্রয়। এই 1,57,000 টাকা হচ্ছে আমার জন্য নিট ক্রয়। বলেন নিট ক্রয় বুঝতে পারছেন কিনা? 1,57,000 টাকা হচ্ছে আমার জন্য নিট ক্রয়। আমি কিন্তু নিট ক্রয় ব্যয় করে ফেলছি। এবার এই বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে আসবে হ্যাঁ আন্তঃপরিবহন বা ক্রয় পরিবহন যেটা থাকবে। এই যে দেখুন তো আন্তঃপরিবহন বা ক্রয় পরিবহন আছে কিনা, এই যে দেখেন আন্তঃপরিবহন আসছে। তারপরে আসবে মজুরি নাই, শুল্ক এই অঙ্কে নাই, হ্যাঁ ডক চার্জ, জাহাজ ভাড়া এগুলোর একটাও কিন্তু নাই। এবার আসেন শুধু আছে কি আন্তঃপরিবহন। এই আন্তঃপরিবহন কথাটা আমরা এই জায়গায় লিখবো, এই যে দেখেন আন্তঃপরিবহন। তাহলে আমরা লিখবো আন্তঃপরিবহন কয় হাজার টাকা, 15,000 টাকা। এবার লিখার পরে এবার আমি যেটা করব এই সবগুলো টাকা যোগ করব, 45,000, 1,57,000, তারপরে যোগ করব আমরা 15,000। যোগ করলে কত হয় বলেন? ক্রয় থেকে ফেরত বাদ, বাদটা বাদ যোগ, হ্যাঁ ফেরত, ক্রয় ফেরত এই অঙ্কে নাই যার কারণে আমি বাদ দিতে পারিনি, ক্রয় বাদটা এই অঙ্কে নাই যার কারণে আমি বাদ দিতে পারিনি। অর্থাৎ যেটা থাকবে সেটা তোমরা যোগ বিয়োগ করবা, যেটা থাকবে না সেটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। যেমন যেটা থাকবে সেটা নিয়ে তোমরা যোগ বিয়োগ করবা। এবার এই টোটাল টাকাটা যোগ করো, 45,000, 1,57,000, 15,000, টোটাল যোগ করলে 2,17,000 নাকি? এবার এই 2,17,000 টাকা থেকে আমরা বাদ দিব সমাপনী মজুদ পণ্য। এই সমাপনী মজুদ পণ্য থাকবে সমন্বয়ের ভিতরে। এই যে সমাপনী মজুদ পণ্য আমরা কি বাদ দিব বলতো? সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্য এই যে দেখো সমাপনী মজুদ পণ্য কত, 65,000 টাকা, যেটা সমন্বয়ে দেওয়া আছে। এই যে তুমি একটু লক্ষ্য করো, এই যে সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয় 65,000 টাকা। এই সমাপনী মজুদ পণ্যটা আমরা এখন কি করব, বিয়োগ করে দিব। কেমন? তাহলে আসেন আমরা সমাপনী মজুদ পণ্যটা একটু বিয়োগ করে দিই। তাহলে এই যে 65,000 টাকা আমি বিয়োগ করব। বিয়োগ করার পর যেই অ্যামাউন্ট আসবে এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে 2,17,000 থেকে 65,000 টাকা যদি আমি বিয়োগ করি 1,52,000 টাকা আসবে। এবার এই 1,52,000 টাকা আমি এই যে নিট বিক্রয় থেকে বাদ দিব। নিট বিক্রয় থেকে 1,52,000 টাকা বাদ দিলে আমার কত আসে বলেন তো? বলেন কত আসে? নিট বিক্রয় থেকে 1,52,000 টাকা যদি আমি বিয়োগ করি তাহলে আমার কত আসবে বলেন তো? একটু দ্রুত কমেন্ট করে জানান, একটু দ্রুত কমেন্ট করে জানাবেন কত আসবে। একটু দ্রুত কমেন্ট করে জানাবেন কত আসবে। একটু দ্রুত কমেন্ট করে জানাবেন যে কত আসবে। হ্যাঁ একটু দ্রুত কমেন্ট করে জানাবেন যে কত আসবে। এক 2,28,000 টাকা, 2,28,000 টাকা। তাহলে এই 2,28,000 টাকা হচ্ছে আমার জন্য মোট মুনাফা। এই 2,28,000 টাকা হচ্ছে আমার জন্য মোট মুনাফা। তাহলে বলেন তো মোট মুনাফাটা বুঝতে পারছেন কিনা? 2,28,000 টাকা হচ্ছে আমার জন্য মোট মুনাফা। বলেন মোট মুনাফা কি বুঝতে পারছেন? মোট মুনাফাটা কি বুঝতে পারছেন? সবাই যারা যারা ক্লাসে আছেন আপনার বন্ধু বান্ধব যারা আছে সবাইকে গ্রুপে জয়েন করে দেন, সবাইকে গ্রুপে জয়েন করে দেন, প্রত্যেকে মিনিমাম 10 জন করে গ্রুপে জয়েন করে দেন। বলেন মোট মুনাফাটা কি বুঝতে পারছেন? মোট মুনাফা কি বুঝতে পারছেন? মোট মুনাফা কি বুঝতে পারছেন ভাইয়া? এবার আসেন গ নাম্বার প্রশ্ন বলছে মোট মুনাফা
2,02,000 টাকা ধরে শাপলা এন্টারপ্রাইজের বিশদ আয় বিবরণী প্রস্তুত করো। দেখেন আমরা যে মোট মুনাফাটা বাইর করছি ওই মোট মুনাফাটা এখন আমি ধরতে পারবো না। এখন আমি মোট মুনাফা ধরবো কোনটা, তারা যে মোট মুনাফাটা দিয়েছে ওই মোট মুনাফাটা ধরে আমরা বিশদ আয় বিবরণী প্রস্তুত করব। আসেন কিভাবে বিশদ আয় বিবরণী প্রস্তুত করব এটা এখন একটু আলোচনা করব। একটু কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ। আচ্ছা একজনে বলছে স্যার বুঝি নাই, প্লিজ স্যার আবার বুঝাই দেন। হামিদা আক্তার, আবার বুঝাই দিব বলতে আমি কি আপনাকে সম্পূর্ণ জিনিসটা বুঝাবো নাকি নির্দিষ্ট জায়গা বুঝাবো? প্লিজ একটু কমেন্ট করবেন আপনি। হ্যাঁ আপনাদের যদি নির্দিষ্ট কোনো জায়গায় সমস্যা থাকে তাহলে সেটা আমাকে একটু মেনশন করবেন যে এই জায়গাটা একটু বুঝিয়ে দেন, আর বাকিরা একটু জানাবা যে তোমরা কি বুঝতে পারছো কিনা। এবার আমাদেরকে বিশদ আয় বিবরণী করতে বলছে। আসেন বিশদ আয় বিবরণী করবো আমরা। তারা একটা মোট মুনাফা দিয়েছে আমাদেরকে, তাহলে তারা যে মোট মুনাফাটা দিয়েছে ওইটা ধরেই কিন্তু আমাদেরকে বিশদ আয় বিবরণী করতে হবে, রাইট? এবার দেখেন খেয়াল করবেন সবাই। বিবরণ টাকা টাকা টাকা, বিবরণ টাকা টাকা টাকা। হ্যাঁ এবার আসেন তারা যেই মোট মুনাফাটা আমাদেরকে প্রশ্নে দিয়েছে ওই মোট মুনাফাটা কিন্তু আমরা লিখে নিব 2,02,000। এই যে এই টাকাটা আমরা এই জায়গায় লিখে নিব 2,02,000 টাকা। এবার আমি কি করব, এই মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিব। কি বাদ দিব? পরিচালন ব্যয় বাদ দিব। তাহলে আমরা এই জায়গায় লিখবো বাদ পরিচালন ব্যয়। বাদ পরিচালন ব্যয়। এবার বলেন এই পরিচালন ব্যয়ের ভিতরে কি কি আসবে? আপনারা এও মিলে আসেন, আসে দেখেন পরিচালন ব্যয়ের ভিতরে কি কি আসবে। বেতন ও সম্মানী আসবে, বিক্রয় পরিবহন আসবে, বিজ্ঞাপন আসবে, এই যে কুড়ি সঞ্চিতির আইটেম গুলো আসবে, হ্যাঁ কমিশন আসবে। আসেন আমরা শুরু করি। দেখেন বিক্রয় পরিবহন 23,000 টাকা। সর্বপ্রথম আমি লিখবো বিক্রয় পরিবহন, এটা কিন্তু পরিচালন ব্যয়। বিক্রয় পরিবহন 23,000 টাকা। তারপরে আসবে বেতন ও সম্মানী, বলেন বেতন ও সম্মানী কয় টাকা? এই যে দেখেন বেতন ও সম্মানী কিন্তু প্রশ্নে দেওয়া আছে। বেতন ও সম্মানী 82,000 টাকা। আমি লিখবো 82,000 টাকা। তারপরে আসবে বিজ্ঞাপন, এবার এই বিজ্ঞাপনের সাথে কিন্তু সমন্বয় একটা এন্ট্রি আছে যেটা একটু যোগ বিয়োগ করতে হবে। কেমন? হ্যাঁ পরিচালন ব্যয়টা কাকে বলে? একটা ব্যবসা প্রতিষ্ঠান সুন্দরভাবে পরিচালন করতে যে ব্যয়গুলোর প্রয়োজন, যে ব্যয়গুলোর প্রয়োজন একটা। আর বিক্রিত পণ্যের ব্যয় কি ছিল? বিক্রিত পণ্যের ব্যয় বা প্রত্যক্ষ ব্যয় কি ছিল? যেটা পণ্য উৎপাদনের সাথে জড়িত, যে ব্যয়গুলো ছাড়া পণ্য উৎপাদন করা যাবে না ওইটা বিক্রিত পণ্যের ব্যয় ছিল। আর পরিচালন ব্যয় হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করার জন্য, অর্থাৎ যে ব্যয়গুলো ছাড়া তুমি একটা প্রতিষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করতে পারবে না, ওইটাই কিন্তু পরিচালন ব্যয়। এবার আসবে বিজ্ঞাপন। দেখো তো বিজ্ঞাপন কয় টাকা? বিজ্ঞাপন কয় টাকা? একটু প্রশ্নটার দিকে খেয়াল করো। বিজ্ঞাপন 60,000 টাকা। এবার এই বিজ্ঞাপনের সাথে তুমি কি করবা জানো? এই যে দেখো এই বিজ্ঞাপন এই জায়গায় লিখবা,
লিখার পর তার সাথে আমরা যোগ করব বিনামূল্যে পণ্য বিতরণ। বিনামূল্যে পণ্য বিতরণ, বিনামূল্যে পণ্য বিতরণ করলে কিন্তু বিজ্ঞাপনের পরিমাণ বাড়ে। তাই আমরা যে বিনামূল্যে 5,000 টাকার পণ্য বিতরণ করছি, এটা বিজ্ঞাপনের সাথে কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করার পর আমরা এই জায়গায় লিখে দেব। যদি বিলম্বিত বিজ্ঞাপন থাকতো তাহলে আমরা বাদ দিতাম, কিন্তু এই অঙ্কে বিলম্বিত বিজ্ঞাপন বলতে কোনো কিছু নাই, যার কারণে আমরা বাদ দিতে পারি নাই। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? এই পর্যন্ত বুঝতে পারছো কিনা বলো। তারপর আসবে কমিশন প্রদান। এই যে দেখো একটা এন্ট্রি আছে কমিশন প্রদান। এই যে এবার কমিশন দিয়ে যদি রেওয়া মিলের দুই পাশে টাকা দেওয়া থাকে, কমিশন দিয়ে যদি রেওয়া মিলের দুই পাশে টাকা দেওয়া থাকে, তোমরা অনেকেই কিন্তু এই জায়গাটার মধ্যে একটু তালগোল পেঁচিয়ে ফেলো। হ্যাঁ, এই জায়গায় দেখো এই যে কমিশন দিয়ে কিন্তু দুই পাশে টাকা দেওয়া, একটা ডেবিট পাশে একটা ক্রেডিট পাশে। এই যে দেখো একটা ডেবিট পাশে আর একটা ক্রেডিট পাশে। মনে রাখবা কমিশন দিয়ে দুই পাশে টাকা দেওয়া থাকলে ডেবিট পাশে যেটা থাকবে এটা ব্যয়, আর ক্রেডিট পাশে যেটা দেওয়া থাকবে এটা আয়। তো আমি করতেছি পরিচালন ব্যয়, তাই না? তাহলে এই জায়গায় ব্যয়ের টাকা আসবে, এই যে এই 17,000 টাকা আসবে, 17,000 টাকা। তার মানে এটা হবে কমিশন প্রদান। এটা হবে কি? কমিশন প্রদান। স্যার বিজ্ঞাপন কি একটু বুঝিয়ে বলেন। হামিদ আক্তার ভাই, আপনি কি আসলে এসএসসি পরীক্ষার্থী? বিজ্ঞাপন মানে কি? পণ্য সম্পর্কে ক্রেতাদেরকে জানানো। আমার মনে হয় যে আপনি এসএসসি পরীক্ষার্থী না। হ্যাঁ, আপনি কোন ক্লাসে পড়েন সেটা আমাকে একটু জানাবেন। আচ্ছা, এবার আসেন আমরা কমিশন প্রদান লিখবো 17,000 টাকা। তাহলে কথাটা কি হইলো? যদি কমিশন দিয়ে দুই পাশে টাকা দেওয়া থাকে তাহলে একটা হবে কমিশন প্রদান আর একটা হবে কমিশন প্রাপ্তি। কমিশন প্রদান মানে হচ্ছে ব্যয়, আর কমিশন প্রাপ্তি মানে হচ্ছে আমাদের জন্য আয়। আশা করি আমি বুঝাইতে পারছি তোমাদেরকে। এবার আসো অনাদায় পাওনা খরচটা লিখতে হবে তোমাকে। এই অনাদায় পাওনা খরচ বা কুড়ির খরচ একই কথা। দেখো অনাদায় পাওনা খরচ বা কুড়ির খরচ এটা একই কথা। অনাদায় পাওনা খরচ যেই কথা, কুড়ির খরচ একই কথা। এই অনাদায় পাওনা খরচ বা কুড়ির খরচ আমরা এটা বাইর করব। তো অনাদায় পাওনা খরচ বা কুড়ির খরচ আমরা কিভাবে বাইর করব এটা একটু আমরা ভালো করে বুঝি। স্যার বিনামূল্যে পণ্য বিতরণ এটা কেন বাদ দিব? মানে কোথায় থেকে বাদ দিব? বিনামূল্যে পণ্য বিতরণ এটা ক্রয় থেকে বাদ দিতে হবে, কারণ বিনামূল্যে পণ্য বিতরণ করলে ক্রয়ের পরিমাণ কমে যায়। এটা ক্রয় থেকে বাদ যাবে, আবার বিজ্ঞাপনের সাথে যোগ হবে, কারণ এটা সমন্বয়টি দুই জায়গায় বসবে। আরেকজন বলছে স্যার বিনামূল্যে পণ্য বিতরণ কেন যোগ করলাম বুঝি নেই। বিনামূল্যে পণ্য বিতরণ করলে বিজ্ঞাপনের পরিমাণ বৃদ্ধি পায়, এই জন্য এটা বিজ্ঞাপনের সাথে যোগ করতে হবে। আমি বিনামূল্যে কেন পণ্য বিতরণ করতেছি? নিশ্চয়ই আমার প্রতিষ্ঠানের প্রচারের জন্য, প্রসারের জন্য। এটাও একটা বিজ্ঞাপন, তাই এটাকে বিজ্ঞাপনের সাথে আমি যোগ করছি। আশা করি বুঝতে পারছেন। স্যার আমাকে একটু বলবেন কখন মূলধন এবং উত্তোলনের সুদ 2 দিয়ে ভাগ করতে হয় বা 6 মাসের ধরতে হয়? এটা আপনি পরে প্রশ্ন করবেন, আমি পরে বুঝিয়ে দিব আপনাকে। উত্তোলনের উপরে সবসময় 6 মাসের সুদ ধরতে হয়, এটা ফিক্সড। উত্তোলনের উপরে সবসময় 6 মাসের সুদ ধরতে হবে এটা। আর অতিরিক্ত মূলধন যেই তারিখে প্রদান করবে ওই তারিখ অনুযায়ী সুদ ধরতে হবে। এবার যেটা আমি বুঝাইতেছিলাম যে অনাদায় পাওনা খরচ বা কুড়ির খরচ এটা বাহির করার জন্য আমাদেরকে টোটাল 4টা লাইন ব্যবহার করতে হবে। কয়টা? 4টা লাইন। এই যে দেখেন, প্রথমে হচ্ছে কুড়িন। কুড়িন যে কথা, অনাদায় পাওনা একই কথা। এই যে কুড়িন, এটা রেওয়া মিলে দেওয়া থাকবে। এবার তার সাথে আমি যোগ করব নতুন কুড়িন। এটা সমন্বয়ে দেওয়া থাকবে। কুড়িন মানে কি? দেনাদারের কাছ থেকে যে অর্থটা আদায় করতে পারি না সেটাই কিন্তু। তারপরে আসো তার সাথে আমি যোগ করব নতুন কুড়িন।
কুরিন সঞ্চিতি, এটাও কিন্তু সমন্বয়ে থাকবে, এটা বাহির করে নিতে হবে আমাদেরকে। এবার তার থেকে আমাকে বাদ দিতে হবে পুরাতন কুরিন সঞ্চিতি, এটা নেওয়া মিলে দেওয়া থাকবে পুরাতন কুরিন সঞ্চিতি। এই যে দেখেন, তাহলে অনাদায় পাওনা খরচ বা কুরিন খরচ বাইর করার জন্য আমরা টোটাল কয়টা লাইন ব্যবহার করলাম? 4টা। এই যে দেখেন, অনাদায় পাওনা খরচ বা কুরিন খরচের জন্য আমরা টোটাল 4টা লাইন ব্যবহার করছি। এই যে দেখেন, কুরিন, এটা রেওয়া মিলে দেওয়া থাকবে। কুরিন মানে কি? কুরিন মানে হচ্ছে অনাদায়ী পাওনা। জিনিসটা কি? দেনাদারের কাছ থেকে যে অর্থ আদায়ের অযোগ্য, দেনাদারের কাছ থেকে যে টাকা আমি আদায় করতে পারবো না বলে নিশ্চিত, ওইটাকে অনাদায়ী পাওনা বলে। মনে করুন আমি আপনাদের কাছে টাকা পাই, তো আপনারা আমাকে এই টাকাটা দিবেন না, এটা আমি নিশ্চিত হয়ে গেছি, তখন ওই টাকাটাকে আমি অনাদায়ী পাওনা বা কুরিন নামে লিপিবদ্ধ করে রাখবো। তাহলে রেওয়া মিলে যে কুরিনটা দেওয়া থাকবে এটা কিন্তু পুরাতন। এই যে দেখেন, প্রথম কুরিনের টাকাটা দেওয়া থাকবে রেওয়া মিলে। তারপরে ধরবো আমরা নতুন কুরিন। নতুন কুরিন মানে কি? যেটা সমন্বয়ে থাকবে ওটা নতুন, তার সাথে যোগ করব নতুন কুরিন সঞ্চিতি। কুরিন সঞ্চিতি মানে হচ্ছে ভবিষ্যৎ ব্যবস্থা, অর্থাৎ ভবিষ্যতে দেনাদারের কাছ থেকে টাকাটা আদায় করার সময় হয়তোবা কিছু টাকা আমি কমও পাইতে পারি, এই জন্য দেনাদারের উপরে আগে থেকে একটা পার্সেন্ট আমি ধার্য করে রাখবো, ওইটাই হচ্ছে কুরিন সঞ্চিতি। এবার দেখেন, নতুন কুরিন সঞ্চিতি এটা কই থাকবে? সমন্বয়ে থাকবে। তার থেকে বাদ দিব কি? পুরাতন কুরিন সঞ্চিতি। কি বাদ দিব? পুরাতন কুরিন সঞ্চিতি আমি বাদ দিব। এবার দেখেন, প্রথম কুরিনের টাকাটা রেওয়া মিলে দেওয়া থাকবে, তারপরে নতুন কুরিনের টাকাটা সমন্বয়ে দেওয়া থাকবে। কুরিন সঞ্চিতির টাকাটা এটা দেওয়া থাকবে না, এটা আমাকে গণনা মানে ওয়ার্কিং কার্যকরে বাহির করতে হবে। এই যে এটাকে আমার গণনা বা ওয়ার্কিং কার্যকরে বাহির করতে হবে। আর পুরাতন কুরিন সঞ্চিতির টাকাটা স্পষ্ট রেওয়া মিলে দেওয়া থাকবে। এই যে দেখেন, 4টা আইটেমের মধ্যে 3টা আইটেমের টাকা দেওয়া থাকবে। প্রথমটা এটার টাকা রেওয়া মিলে দেওয়া থাকবে, 2 নম্বরটা এটার টাকা সমন্বয়ে দেওয়া থাকবে, 3 নম্বরটা এটার টাকা দেওয়া থাকবে না, তবে এটা বাহির করার জন্য একটা পার্সেন্ট দেওয়া থাকবে, একটা হিন্টস, যে দেনাদারের উপরে এত পার্সেন্ট ধরো, এইভাবে ওইভাবে এটা বলা থাকবে। এবার আসেন, নতুন কুরিন সঞ্চিতি আমরা কিভাবে বাহির করব? এই যে দেখো, নতুন কুরিন সঞ্চিতির টাকাটা আমরা দেনাদারের উপরে বাহির করব। এই যে নতুন কুরিন সঞ্চিতি, হ্যাঁ, নতুন কুরিন সঞ্চিতি, এটা কোথায় দেওয়া থাকবে? সমন্বয়ে। কিন্তু এটা এইভাবে একটা পার্সেন্ট বলা থাকবে, যে একটা পার্সেন্ট। এই পার্সেন্টটা আমরা কার উপর ধরবো জানো? দেনাদার মানে প্রাপ্য হিসাবের উপরে ধরবো। এই যে, তবে দেনাদারের যে টাকাটা রেওয়া মিলে দেওয়া থাকবে ওই টাকাটার উপরে কিন্তু আমরা ধরবো না, আমরা অবশিষ্ট দেনাদার উপর ধরবো। অবশিষ্ট দেনাদারটা কি করতে হবে? আমাকে বাহির করে নিতে হবে। দেখো একটু খেয়াল করে, এই যে দেনাদার, তার সাথে আমি যোগ করব ধারে বিক্রয়। তার সাথে আমি যোগ করব কি? ধারে বিক্রয়। এটা সমন্বয়ে দেওয়া থাকবে, আর দেনাদারটা দেওয়া থাকবে রেওয়া মিলে। এবার তার থেকে আমি বাদ দিব বিক্রয় ফেরত। তবে মনে রাখবা, এই বিক্রয় ফেরত কিন্তু যেটা সমন্বয়ে দেওয়া থাকবে সেটা বাদ দিব। রেওয়া মিলে বিক্রয় ফেরত দেওয়া থাকলে আমি দেনাদার থেকে বাদ দিব না। এবার তার থেকে আমি বাদ দিব নতুন কুরিন। বাদ দেওয়ার পরে আমি যোগ বিয়োগ করে যেটা পাবো এটাই হচ্ছে অবশিষ্ট দেনাদার। এটাই, এই যে এই টাকাটাই হচ্ছে অবশিষ্ট দেনাদার। এবার এই অবশিষ্ট দেনাদার উপরে আমরা একটা পার্সেন্ট ধার্য করব। এই পার্সেন্টটা কোথায় দেওয়া থাকবে জানো? প্রশ্নে দেওয়া থাকবে। এই পার্সেন্টটা প্রশ্নের সমন্বয়ে দেওয়া থাকবে। এই পার্সেন্টটা ধার্য করার পরে, হ্যাঁ,
এই পার্সেন্টটা ধার্য করার পরে যেটা আসবে ওইটাই হচ্ছে নতুন অনাদায় পাওনা সঞ্চিতি। তাহলে দেখেন নতুন অনাদায় পাওনা সঞ্চিতি কিভাবে বাইর করতে হয়। নতুন অনাদায় পাওনা সঞ্চিতি এটা বাহির করতে হবে অবশিষ্ট দেনাদারের উপরে। তো অবশিষ্ট দেনাদার আপনি কিভাবে বাহির করবেন, এই যে দেখেন প্রথমে লিখবেন দেনাদার, এটা রেও মিলে দেওয়া থাকবে। এবার দেনাদারের সাথে আপনি যোগ করবেন ধারে বিক্রয়, এই যে ধারে বিক্রয় যোগ করবেন, তার থেকে বাদ দিবেন আপনি বিক্রয় ফেরত, কি বাদ দিবেন, বিক্রয় ফেরত বাদ দেওয়ার পরে বাদ দিবেন নতুন কুড়িন মানে নতুন অনাদায় পাওনা যদি সমন্বয় থাকে, বাদ দেওয়ার পরে যে অ্যামাউন্ট আসবে এটাই অবশিষ্ট দেনাদার। আর এই অবশিষ্ট দেনাদার উপরে আপনি একটা পার্সেন্ট ধার্য করবেন, এই পার্সেন্টটা প্রশ্নে দেওয়া থাকবে, ধার্য করার পর যেটা আসবে এটাই হচ্ছে নতুন কুড়িন সঞ্চিতি। বলেন তো বুঝতে পারছেন কিনা। এই যে দেখেন কুড়িন খরচ, কুড়িন খরচটা আমি কিভাবে বাইর করব, এই যে দেখেন অনাদায় পাওনা খরচ বা কুড়িন খরচ, এটা বাইর করার জন্য আমাকে 4টা লাইন ব্যবহার করতে হবে। এই যে কুড়িন এটা রেও মিলে দেওয়া থাকবে, তার সাথে যোগ করব নতুন কুড়িন, এটা সমন্বয় দেওয়া থাকবে, যোগ করব নতুন কুড়িন সঞ্চিতি, এটাও সমন্বয় দেওয়া থাকবে, বাদ দিব পুরাতন কুড়িন সঞ্চিতি, এটা রেও মিলে। অর্থাৎ এই যে দেখেন কুড়িন খরচ বাইর করার আইটেম 4টা, এই 4টার মধ্যে প্রথমটা আর লাস্টেরটা এই দুইটা জিনিস রেও মিলে থাকবে, আর মাঝখানের দুইটা সমন্বয়ে থাকবে। এবার আসেন এই 4টার মধ্যে 3টা টাকা সরাসরি প্রশ্নে দেওয়া থাকবে। কোন 3টা, এই যে দেখেন কুড়িন এটার টাকা প্রশ্নে দেওয়া থাকবে, নতুন কুড়িন এটার টাকাও প্রশ্নে দেওয়া থাকবে, পুরাতন কুড়িন সঞ্চিতি এটার টাকাও প্রশ্নে দেওয়া থাকবে। দেওয়া থাকবে না কোনটা, কুড়িন সঞ্চিতির টাকাটা, এটা তোমাকে বাহির করে নিতে হবে। কি করতে হবে, বাহির করে নিতে হবে। কেমন, ধারে বিক্রয় যেই কথা অলিখিত বিক্রয় একই কথা, ধারে বিক্রয় যেই কথা অলিখিত বিক্রয় একই কথা। এবার আমরা প্রশ্নটা দেখব। এই যে দেখেন এই অঙ্কে কুড়িন খরচ বাইর করতে যাব আমরা। তো দেখেন তো রেও মিলে কি কোনো কুড়িন দেওয়া আছে, রেও মিলে কোনো কুড়িন দেওয়া নাই, কুড়িন সঞ্চিতি দেওয়া আছে। ভাই কুড়িন সঞ্চিতি আর কুড়িন তো এক জিনিস না, তাহলে প্রথম জিনিসটা নাই। এবার 2 নম্বর জিনিসটা সমন্বয় দেওয়া আছে কিনা দেখো, সমন্বয় কিন্তু কুড়িন দেওয়া নাই, কিন্তু কুড়িনের জন্য সঞ্চিতি রাখতে বলছে, তার মানে প্রথমটা কুড়িন এটা রেও মিলে দেওয়া নাই, 2 নম্বর নতুন কুড়িন এটা সমন্বয়ে দেওয়া নাই, 3 নম্বরটা দেওয়া আছে। এই যে দেখেন কুড়িন সঞ্চিতি 5% রাখতে হবে। এই যে কুড়িন সঞ্চিতি আমরা 5% রাখবো, এটা কার উপরে রাখবো, এটা দেনাদারের উপর রাখবো। তাহলে দেনাদার কয় টাকা, আসেন আমরা খুঁজি। এই যে প্রাপ্য হিসাব 1,65,000 টাকা। এবার আসেন প্রাপ্য হিসাব কত, 1,65,000। এবার এই প্রাপ্য হিসাব থেকে আমি বাদ দিব বিক্রয় ফেরত 10,000 টাকা। এই বিক্রয় ফেরত 10,000 টাকা বাদ দেওয়ার পরে আমার আসবে কত, 1,55,000 টাকা। এই 1,55,000 টাকার উপরে আমি 5% ধার্য করব। কেন 5%, এই যে দেখেন প্রশ্নে বলে দিছে, এই যে দেখেন 5% এই জায়গায় বলা আছে, এই যে দেখছেন এই যে কুড়িনের জন্য 5%। তাহলে এটা কার উপরে ধরবো, দেনাদার মানে প্রাপ্য হিসাবের উপরে ধরবো। তো প্রাপ্য হিসাব কত দেওয়া, এই যে দেখেন প্রাপ্য হিসাব যেটা রেও মিলে দেওয়া আছে 1,65,000 টাকা। এবার এই প্রাপ্য হিসাব থেকে আমি বাদ দিব বিক্রয় ফেরত যেটা সমন্বয়ে দেওয়া আছে 10,000 টাকা, কারণ বিক্রয় ফেরতের ফলে দেনাদার মানে প্রাপ্য হিসাবের পরিমাণ কমে যায়। তাহলে হইল কত, 1,55,000, আর কোনো কিছু যোগ বিয়োগ হবে না। তাহলে এই 1,55,000 টাকার উপরে আমি যদি 15% ধরি তাহলে কত আসবে বলো, কত আসবে বলো, বলো এই 1,55,000 টাকার উপরে আমি যদি 5% ধরি তাহলে কত আসবে, এটার উপরে যদি আমি 5% ধরি তাহলে কত আসবে আমাকে একটু বলো। এই যে এটার উপরে যদি আমি 5% ধার্য করি তাহলে কত আসবে বলো, 1,55,000 টাকার উপরে আমি যদি 5% ধার্য করি তাহলে কত আসবে বলো। নাই কার কাছে ক্যালকুলেটর নাই, 7,000 কত আসবে,
ওকে, ৭,৭৫০। এই যে ৭,৭৫০ টাকা আসছে, এটাই কিন্তু নতুন কুইন। এই যে দেখেন, এটাই হচ্ছে নতুন কুইন সঞ্চিতি, যেটা প্রাপ্য হিসাবের উপরে ধরতে বলছে। এটাই হচ্ছে নতুন কুইন সঞ্চিতি। তাহলে আমরা এই জায়গায় লিখব নতুন কুইন সঞ্চিতি, যেটা আমরা দেনাদার উপরে ক্যালকুলেশন করে পাইছি ৭,৭৫০। এবার তার থেকে বাদ দিব পুরাতন কুইন সঞ্চিতি। বলে স্যার পুরাতন কুইন সঞ্চিতি কোথায় থাকবে? পুরাতন কুইন সঞ্চিতিটা রেওয়া মিলে দেওয়া থাকবে। রেওয়া মিলে যদি কোনো কুইন সঞ্চিতি দেওয়া থাকে তাহলে এটাকে বলা হয় পুরাতন কুইন সঞ্চিতি। এই যে দেখেন, রেওয়া মিলে একটা কুইন সঞ্চিতি কিন্তু দেওয়া আছে। এই যে দেখেন, কুইন সঞ্চিতি ৩৫০০, এটা আবার বিয়োগ করবো আমরা। কেমন? এই যে, তাহলে বিয়োগ করলে কত আসবে দেখেন, ৭,৭৫০ থেকে আমরা যদি ৩৫০০ বাদ দিয়ে দেই তাহলে ৪,২৫০, রাইট? এই যে ৪,২৫০ টাকা আসবে। এটা আমরা এই জায়গায় লিখবো। বলেন তো বুঝতে পারছেন কিনা? বলেন বুঝতে পারছেন কিনা? এবার আসেন, এবার এই সবগুলো খরচ যোগ করেন। এই সবগুলো খরচ যোগ করেন, ২৩,০০০, ৮২,০০০, ৬৫,০০০, ১৭,০০০। এবার এই সবগুলো খরচ যোগ করলে যেটা আসবে এটাই হচ্ছে পরিচালন ব্যয়। কত আসে বলেন? সবগুলো খরচ যোগ করলে আসবে ১,৯১,২৫০। এবার এই টাকাটা আমি উপরের টাকাটা থেকে বিয়োগ করব। কেমন? তাহলে আসবে ১০,৭৫০। ১০,৭৫০। এই ১০,৭৫০ হচ্ছে আমার জন্য পরিচালন মুনাফা। এই ১০,৭৫০ হচ্ছে আমার জন্য পরিচালন মুনাফা। এই ১০,৭৫০ হচ্ছে আমার জন্য পরিচালন মুনাফা। এবার এই পরিচালন মুনাফার সাথে আমি যোগ করব অপরিচালন আয়। কি যোগ করব? এই পরিচালন মুনাফার সাথে আমি যোগ করব অপরিচালন আয়। তো এই অঙ্কে অপরিচালন আয়ের এন্ট্রি মাত্র একটা আছে, দেখেন। তার সাথে আমি যোগ করব অপরিচালন আয়। কি যোগ করব? অপরিচালন আয়। এবার আপনাকে জানতে হবে অপরিচালন আয় কোনগুলো। ভাই আপনাকে আগে জানতে হবে অপরিচালন আয় কোনগুলো। অপরিচালন আয়গুলো যদি আমরা না জানি তাহলে তো হবে না। অপরিচালন আয় যেই কথা, অন্যান্য আয় একই কথা। অপরিচালন আয়গুলো হচ্ছে বার্তা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, বিনিয়োগের সুদ, ব্যাংক জমার সুদ, লভ্যাংশ প্রাপ্তি, শিক্ষানবিশ সালামি, স্থায়ী সম্পত্তির বিক্রয়জনিত মুনাফা। তো এই অঙ্কে একটা আইটেম আছে, সেটা হচ্ছে কমিশন প্রাপ্তি। ওই যে কমিশন দিয়ে ক্রেডিট পাশে টাকা দেওয়া আছে। এবার আসেন, আমরা ওই আমাদের পরিচালন মুনাফা ছিল ১০,০০০ কত 750। এবার তার সাথে আমরা যোগ করব কি? যোগ করব কমিশন প্রাপ্তি। এই যে দেখেন ১১,৫০০। এই ১১,৫০০ আমরা যোগ করে দিব। কি যোগ করে দিব? ১১,৫০০। তাহলে আসবে ২৩,২৫০। এটাই হচ্ছে আমাদের জন্য মোট মুনাফা। বলেন বুঝতে পারছেন কিনা? এটাই হচ্ছে আমাদের জন্য নিট মুনাফা। এটা হচ্ছে আমাদের জন্য কি? নিট মুনাফা। কারণ এই অঙ্কে অন্যান্য ব্যয় নাই। এই অঙ্কে কিন্তু অন্যান্য ব্যয় নাই। অন্যান্য ব্যয় কোনগুলো? ঋণের সুদ, ব্যাংক জমা অতিরিক্তের সুদ, ঋণের সুদ, ব্যাংক জমা অতিরিক্তের সুদ, মূলধনের সুদ, তারপরে বিবিধ ক্ষতি, স্থায়ী সম্পত্তির বিক্রয়জনিত ক্ষতি।
বলেন নিট মুনাফা বুঝতে পারছেন কিনা বলেন ভাই। অনেকেই কিন্তু এই আর্থিক বিবরণী থেকে উত্তর করতে পারবে না, কারণ আর্থিক বিবরণী কিন্তু এতটাও সহজ না যে আমি চাইলাম আর উত্তর করলাম, বিষয়টা এমন না। আর্থিক বিবরণী পাওয়ার জন্য অনেক পরিশ্রম করতে হয়। একমাত্র যারা পরিশ্রম করবে তারাই কিন্তু আর্থিক বিবরণী থেকে উত্তর করতে পারবে। যারা পরিশ্রম করবে না তারা কিন্তু উত্তর করতে পারবে না। এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা যদি না বুঝি তাহলে তো হবে না, তাই না? আমরা যদি না বুঝি তাহলে কিন্তু হবে না। অবশ্যই আমাদেরকে আগে বুঝতে হবে। এবার আমরা আলোচনা করব সিলেট বোর্ড 24। দেখেন সিলেট বোর্ড 24-এ একটা রেওয়ামিল দেওয়া আছে এবং আমরা এখন দেখব সমন্বয়ের এন্ট্রিগুলো কি বলছে। দেখেন সমন্বয়ের এন্ট্রি বলছে সমাপনী মজুদ পণ্য 30,000 টাকা, 3,000 টাকার স্টেশনারি অব্যবহৃত আছে। স্টেশনারি মানে কি? স্টেশনারি মানে হচ্ছে মণিহারি। স্টেশনারি মানে কি? মণিহারি। তারপরে দেখো বাকিতে পণ্য বিক্রয় 12,000 টাকা। বাকিতে পণ্য বিক্রয় যে কথা, অলিখিত বিক্রয় একই কথা। তারপরে দেখো 5,000 টাকার আন্তঃফেরত অন্তর্ভুক্ত হয়নি। আন্তঃফেরত মানে কি? আন্তঃফেরত মানে বিক্রয় ফেরত, আর বহিঃফেরত মানে কি? ক্রয় ফেরত। আন্তঃফেরত মানে কি? বিক্রয় ফেরত। বহিঃফেরত মানে কি? ক্রয় ফেরত। আচ্ছা আমরা মনে হয় একটু লেখায় ভুল করছি না? আচ্ছা আমরা সংশোধন করে দিচ্ছি। এই জায়গা হবে 22,250। 22,250, এই যে এটা 22,250 টাকা। ওকে, এবার আসেন ক নম্বর প্রশ্ন বলছে উপযুক্ত তথ্য হতে নিট দেনাদারের পরিমাণ বাইর করো। আচ্ছা ভাই দেনাদারের পরিমাণ বাইর করব কিভাবে? যেই এন্ট্রিগুলো দেনাদারকে বৃদ্ধি করবে সেগুলো দেনাদারের সাথে যোগ হবে, যে এন্ট্রিগুলো দেনাদারকে হ্রাস করবে সেগুলো বিয়োগ করতে হবে। কেমন? আসেন এই অঙ্কে দেখেন দেনাদার দেওয়া আছে কিনা, এই অঙ্কে দেনাদার আছে কিনা। এই যে দেখেন দেনাদার 1,50,000। তাহলে এই দেনাদারের সাথে আপনি কি করবেন? বাকিতে পণ্য বিক্রয় 12,000 টাকা আর 5,000 টাকার বিক্রয় ফেরত যোগ বিয়োগ করবেন, আর কোনো কিছু করতে হবে না। দেখেন আমরা একটা ছক তৈরি করে নিলাম। বিবরণ টাকা টাকা, দেনাদার যেটা রেওয়া মিলে দেওয়া আছে ওইটা লিখবো 1,50,000। এবার এই দেনাদারকে যে আইটেমগুলো বৃদ্ধি করবে সেগুলো যোগ করব, আর যে আইটেমগুলো দেনাদারকে হ্রাস করবে সেগুলো আমরা বিয়োগ করব। এবার দেনাদারের সাথে আমরা যোগ করব কি? দেনাদারের সাথে আমরা যোগ করব ধারে বিক্রয়। দেনাদারের সাথে আমরা যোগ করব কি? ধারে বিক্রয়, যেটা সমন্বয় দেওয়া আছে। এই যে দেখেন সমন্বয় দেওয়া আছে বাকিতে পণ্য বিক্রয়। হ্যাঁ বাকিতে পণ্য বিক্রয় মানে ধারে পণ্য বিক্রয় 12,000 টাকা। তাহলে এই 12,000 টাকা এই জায়গায় আমি যোগ করব, তাহলে হবে 1,62,000 টাকা। তার থেকে আমরা বাদ দিব আন্তঃফেরত। আন্তঃফেরত মানে বিক্রয় ফেরত। আন্তঃফেরত মানে কি? বিক্রয় ফেরত 5,000 টাকা। বলেন ক নম্বর প্রশ্নটা বুঝতে পারছেন কিনা? বলেন তো ক নম্বর প্রশ্নটা বুঝতে পারছেন কিনা? আন্তঃফেরত মানে বিক্রয় ফেরত, তাই আমরা বিক্রয় ফেরতটা বাদ দিয়ে দিলাম। এই যে দেখেন কারণ বিক্রয় ফেরত করলে বিক্রয় ফেরত এর ফলে দেনাদারের পরিমাণ কমে যায়। আমি বাকিতে যার কাছে বিক্রি করছিলাম আমি তো তার কাছে টাকা পাই, যার জন্য বাকিতে বিক্রয় দেনাদারের পরিমাণ বৃদ্ধি করে। এখন ওই ব্যক্তি যদি আমাকে পণ্যটা ফেরত পাঠায়
তাহলে তার পরিমাণ কিন্তু কমে যাবে। এই জন্য আন্তঃফেরত বা বিক্রয় ফেরত এটা দেনাদার থেকে কি করতে হয়, মাইনাস করে দিতে হয়। বলেন তো বুঝতে পারছেন কিনা? এটা দেনাদার থেকে কি করতে হবে, মাইনাস করে দিতে হবে। তাহলে এই যে দেখেন আমরা প্রথমে কি করলাম, দেনাদার যেটা রেওয়া মিলে দেওয়া আছে ওইটা লিখলাম, লিখার পর তার সাথে ধারে বিক্রয়টা যোগ করলাম, যোগ করার পর তার থেকে আমরা বাদ দিলাম কি, আন্তঃফেরত বা বিক্রয় ফেরত। বলেন তো বুঝতে পারছেন কিনা, বলেন তো বুঝতে পারছেন কিনা? এবার আসেন খ নম্বর প্রশ্নটা কি বলছে। খ নম্বর প্রশ্নটা বলছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। শুধু বিক্রিত পণ্যের ব্যয় বাইর করতে বলছে। দেখেন বিক্রিত পণ্যের ব্যয়টা আমরা কিভাবে বাইর করব। বিক্রিত পণ্যের ব্যয় মানে প্রত্যক্ষ ব্যয়, অর্থাৎ যে ব্যয়গুলো ছাড়া পণ্য উৎপাদন করা সম্ভব নয়, যে ব্যয়গুলো পণ্য উৎপাদনের সাথে সরাসরি জড়িত। আমরা একটা ছক তৈরি করে নিব, বিবরণ টাকা টাকা। শুধু বিশদ আয় বিবরণী পর্যন্ত যদি কোনো শিক্ষার্থী পারো তাহলে তুমি কিন্তু 20-এর মধ্যে 12 নাম্বার কনফার্ম তুমি পাবা, বা 15 নাম্বার তুমি কনফার্ম পাবা। এবার আসো বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে কি কি আসবে এটা বোঝার জন্য তোমাকে অবশ্যই ফরম্যাট গুলো ভালোভাবে মাথায় রাখতে হবে। প্রথমে আসবে প্রারম্ভিক মজুত পণ্য। দেখো এই প্রারম্ভিক মজুত পণ্য রেওয়া মিলে দেওয়া আছে। প্রারম্ভিক মজুত পণ্য রেওয়া মিলে দেওয়া আছে। প্রারম্ভিক মজুত পণ্য কোথায় দেওয়া আছে, রেওয়া মিলে দেওয়া আছে। তাহলে আমরা একটু দেখে নিই প্রারম্ভিক মজুত পণ্য কয় টাকা রেওয়া মিলে দেওয়া আছে। এই যে দেখো মজুত পণ্য 1/1/2023, তাহলে এটাই কিন্তু প্রারম্ভিক মজুত পণ্য। কত, 40,000 টাকা। তাহলে আমরা প্রারম্ভিক মজুত পণ্য কত লিখবো, 40,000 টাকা লিখবো। এই যে এটা মাঝখানের ঘরে লিখবো। এরপরে আমরা নিয়ে আসবো ক্রয়। ক্রয় এটা কোথায় দেওয়া আছে, এটাও রেওয়া মিলে দেওয়া থাকবে। ক্রয় দেখো ক্রয় কিন্তু রেওয়া মিলে দেওয়া আছে। কত, 2,20,000 টাকা। কত দেওয়া আছে, 2,20,000 টাকা। এবার আমরা ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ দিব, এই অঙ্কে নাই। ক্রয় বাদটা বাদ দিব নাই। অলিখিত ক্রয়, বাকিতে ক্রয় কোনো কিছু নাই। মালিক কর্তৃক পণ্য উত্তোলন, বিনামূল্যে পণ্য বিতরণ কোনো কিছু নেই। অর্থাৎ ক্রয়ের সাথে যোগ বিয়োগ করার মতন কোনো আইটেম এই অঙ্কে দেওয়া নাই। যেহেতু দেওয়া নাই এর জন্য আমরা সরাসরি এই জায়গায় বসাই দিব। তারপরে আমরা দেখব রেওয়া মিলের ভিতরে আর কোনো প্রত্যক্ষ ব্যয় আছে কিনা। এই যে দেখো প্রত্যক্ষ ব্যয় আছে কিনা, ডক চার্জ, ডক চার্জ, এরপরে এই যে দেখো বহন খরচ, ডক চার্জ, বহন খরচ এগুলো আসবে। তাহলে বহন খরচ 4,000 টাকা, ডক চার্জ 6,000 টাকা। বহন খরচ মানে হচ্ছে ক্রয় পরিবহন। ক্রয় পরিবহন যেই কথা, আন্ত পরিবহন একই কথা, শুধু পরিবহন মানে বহন খরচ একই কথা। তাহলে আমরা লিখব বহন খরচ 4,000 টাকা। তারপর লিখবো আমরা ডক চার্জ 6,000 টাকা। আমদানি শুল্ক দেওয়া নাই, যদি আমদানি শুল্ক দেওয়া থাকতো তাহলে আমি লিখতাম। এবার আসো এবার এই টোটাল টাকাটা যোগ করো, যোগ করলে কত হয় বলতো, এই যে 40,000, হ্যাঁ 50, 2,70,000 টাকা। এবার এই 2,70,000 টাকা থেকে আমি বাদ দিব সমাপনী মজুত পণ্য। কি বাদ দিব, সমাপনী মজুত পণ্য। আর এই সমাপনী মজুত পণ্যটা দেওয়া থাকবে সমন্বয়ে। বলতো সমাপনী মজুত পণ্য কয় টাকা দেওয়া আছে, সমাপনী মজুত পণ্য কয় টাকা দেওয়া আছে একটু বলবা। সমাপনী মজুত পণ্য কয় টাকা দেওয়া আছে একটু বলবা। এই যে দেখো সমাপনী মজুত পণ্য 30,000 টাকা। তাহলে এই 30,000 টাকা আমি কি করব, মাইনাস করে দিব। এই যে দেখো তাহলে এটাই হচ্ছে আমার জন্য বিক্রিত পণ্যের ব্যয়। এটাই হচ্ছে আমার জন্য বিক্রিত পণ্যের ব্যয়। বলো তো বুঝতে পারছো কিনা, এটাই হচ্ছে আমাদের জন্য বিক্রিত পণ্যের ব্যয়। বলো তো বিক্রিত পণ্যের ব্যয়টা বুঝতে পারছো কিনা।
বিক্রিত পণ্যের ব্যয়টা বুঝতে পারছো কিনা বলো, বিক্রিত পণ্যের ব্যয়টা বুঝতে পারছো কিনা বলো, বিক্রিত পণ্যের ব্যয়টা বুঝতে পারছো কিনা বলো। বিক্রিত পণ্যের ব্যয়টা বুঝতে পারছো কিনা বলো, বিক্রিত পণ্যের ব্যয়টা বুঝতে পারছো কিনা বলো, বিক্রিত পণ্যের ব্যয়টা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলবা। বিক্রিত পণ্যের ব্যয়টা কি বুঝতে পারছো? এখন আর কোনো কথা বলবে না। এবার আসো, গ নম্বর প্রশ্নটা বলছে কি দেখো, সামিরা এন্টারপ্রাইজের পরিচালন মুনাফা বা ক্ষতি বাইর করো। নিট মুনাফা চাই নাই, চাইছে পরিচালন মুনাফা। আচ্ছা, পরিচালন মুনাফা বাইর করতে গেলে আগে আমাকে বাইর করতে হবে মোট মুনাফা। কি মুনাফা বাইর করতে হবে? মোট মুনাফা বাইর করতে হবে। আসেন আমরা আগে মোট মুনাফা বাইর করব। তো মোট মুনাফা আমরা কিভাবে বাইর করব? নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব। আমরা নিট বিক্রয় থেকে কি বাদ দিব? বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব। ওকে, তাহলে আসেন আমরা শুরু করি। প্রথমে আমার কাজ হচ্ছে নিট বিক্রয় বাহির করা। প্রথমে আমাদের কাজ হচ্ছে কি বাহির করা? নিট বিক্রয় বাহির করা। নিট বিক্রয় কিভাবে বাহির করবেন? রেওয়া মিলে যে বিক্রয়টা দেওয়া থাকবে, এই বিক্রয় থেকে বিক্রয় ফেরত, বিক্রয় বার্তা, অলিখিত বিক্রয় যোগ বিয়োগ করে নিট বিক্রয় ব্যয় করবেন। এবার আসেন রেওয়া মিলে বিক্রয় কত টাকা দেওয়া আছে বলেন। এই যে রেওয়া মিলে বিক্রয় কত টাকা দেওয়া আছে বলেন। 2,70,000। এবার এই জায়গায় লিখবেন 2,70,000। এবার তার সাথে যোগ করবেন অলিখিত বিক্রয়, বাকিতে বিক্রয় বা ধারে বিক্রয়, যেটা সমন্বয়ে দেওয়া আছে। ধারে বিক্রয় 12,000 টাকা, যোগ করলে হবে 2,82,000 টাকা। এবার তার থেকে বাদ দেব আমরা আন্তঃফেরত। আন্তঃফেরত মানে কি ফেরত? বিক্রয় ফেরত। এই যে দেখেন, তার থেকে আমরা বাদ দিব কি? আন্তঃফেরত। আন্তঃফেরত মানে কি ফেরত? বিক্রয় ফেরত। কয় হাজার টাকা? 5,000 টাকা। তাহলে আমাদের কত হবে বলেন? এটাই হচ্ছে আমাদের নিট বিক্রয়। বলেন নিট বিক্রয়টা বুঝতে পারছি কিনা? নিট বিক্রয় বুঝতে পারছি কিনা বলেন। এবার এই নিট বিক্রয় থেকে আমরা বাদ দিব বিক্রিত পণ্যের ব্যয়, যেটা আমি কতে বাহির করছি, যেটা আমি কতে বাহির করছি। কেমন? বিক্রিত পণ্যের ব্যয় লিখে দিবেন ক হতে প্রাপ্ত। ক হতে প্রাপ্ত 2,40,000 টাকা। নিট বিক্রয়, নিট বিক্রয় দেখেন বুঝতে পারছেন কিনা? বিয়োগ করে দেওয়ার পরে আমার থাকবে 37,000 টাকা। এই 37,000 টাকা হচ্ছে আমার জন্য মোট মুনাফা। এই টাকাটা হচ্ছে আমার জন্য কি? মোট মুনাফা। এই যে দেখেন মোট মুনাফা আমি কিভাবে বাই করলাম বলেন তো? মোট মুনাফাটা বুঝতে পারছেন কিনা? মোট মুনাফাটা বুঝতে পারছেন কিনা বলেন? মোট মুনাফাটা বুঝতে পারছেন কিনা বলেন? এবার এই মোট মুনাফা থেকে আমি যেটা করব, পরিচালন ব্যয়টা বাদ দিব। এই মোট মুনাফা থেকে আমি বাদ দিব কি? পরিচালন ব্যয়। তাহলে আমি এই জায়গায় লিখবো বাদ পরিচালন ব্যয়। বাদ পরিচালন ব্যয়। এবার পরিচালন ব্যয়গুলো কি কি? বেতন, ভাড়া, বিজ্ঞাপন, মনিহারি, হ্যাঁ, বার্তা প্রদান, কমিশন প্রদান, এই জিনিসগুলো। এবার একটু খুঁজে বাইর করেন তো কি কি আছে প্রশ্নে, কি কি আছে। এই যে দেখেন, বিক্রয় কমিশন, রপ্তানি শুল্ক,
বিমা খরচ, স্টেশনারি, এগুলো আসলে আমরা লিখি বিক্রয় কমিশন, এটা আমাদের জন্য পরিবহন ব্যয়, এটা পরিচালন ব্যয় 2000 টাকা। বিক্রয় কমিশন আসলে লিখি আমরা বিক্রয় কমিশন, বিক্রয় কমিশন 2000 টাকা। এরপরে আসেন কি আসবে, এরপরে কি আসবে দেখেন, রপ্তানি শুল্ক 5000 টাকা আসবে। অগ্রিম ভাড়া কিন্তু আসবে না, অনেকে মনে করতে পারেন অগ্রিম ভাড়া মনে আসবে না, অগ্রিম ভাড়া আসবে না। অগ্রিম ভাড়া এটা তো খরচ অগ্রিম, এটা চলতি সম্পদ, এটা এই জায়গায় আসবে না। শুধু ভাড়া যদি থাকতো তাহলে কিন্তু পরিচালন ব্যয়ের ভিতরে আসতো, কিন্তু এটা তো শুধু ভাড়া না, এটা হচ্ছে অগ্রিম ভাড়া। তার মানে এটা হচ্ছে আমার জন্য কি চলতি সম্পদ, এটা আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদের ভিতরে যাবে। বলেন বুঝতে পারছেন কিনা? এবার আমরা লিখবো রপ্তানি শুল্ক 5000 টাকা। রপ্তানি শুল্ক কত? 5000 টাকা। ওকে, তারপর আমরা আরেকটা শর্ত তৈরি করে নিই, কেমন একটু খেয়াল করো। ওকে, এবার আসো রপ্তানি শুল্কের পরে আর কি কি আছে দেখো। আর আছে বিমা খরচ, এই যে বিমা খরচ 2000 টাকা, স্টেশনারি 12000 টাকা, বিমা খরচ 2000 টাকা। তাহলে আমরা এই জায়গায় লিখবো বিমা খরচ, বিমা খরচ 2000 টাকা। তারপর আমরা লিখবো স্টেশনারি, স্টেশনারি মানে হচ্ছে মণিহারি, মণিহারি স্টেশনারি যেই কথা, মণিহারি একই কথা। তাহলে আমরা লিখলাম মণিহারি। এবার এই মণিহারির সাথে সমন্বয়ে কিন্তু একটা কথা আছে, ওই কথাটা তোমাকে কিন্তু কাজে লাগাতে হবে। এবার আসো তো সমন্বয়ে কি বলা আছে, 3000 টাকার স্টেশনারি অব্যবহৃত আছে। অব্যবহৃত মানে কি, যেটা এখনো ব্যবহার করা হয় নাই। তাহলে মণিহারি থেকে অব্যবহৃত মণিহারি কি করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। মণিহারি এটা আমার জন্য ব্যয়, কিন্তু অব্যবহৃত মণিহারি এটা তো আমার জন্য ব্যয় না। এই জন্য মণিহারি থেকে অব্যবহৃত মণিহারি আমাকে কি করতে হবে, বিয়োগ করে দিতে হবে। বলো তো বুঝতে পারছো কিনা, বলো তো বুঝতে পারছো কিনা? এই যে দেখো, তাহলে আমরা এই জায়গায় লিখবো মাইনাস অব্যবহৃত মণিহারি, অব্যবহৃত মণিহারি। এবার দেখেন অব্যবহৃত মণিহারি কয় হাজার, 3000। তাহলে এই জায়গায় হবে কয় হাজার, 9000। এবার মোটামুটি আমার সবকিছু লেখা শেষ। এবার আমরা যেটা করব, এবার আমরা সবগুলো পরিচালন ব্যয় যোগ করব। এই যে দেখেন এই জায়গায় 2000 আর 5000 7000, এই জায়গায় হচ্ছে কত দেখেন 7, আর এই জায়গায় হচ্ছে 11, তার মানে কত 18000 টাকা। এই 18000 টাকা হচ্ছে পরিচালন ব্যয়। এবার এই টাকাটা আমরা মোট মুনাফা থেকে বিয়োগ করব। মোট মুনাফা কত দেখেন, মোট মুনাফা হচ্ছে 37000 টাকা। এই 37000 টাকা থেকে আমরা বাদ দিব কত, 18000 টাকা। তাহলে আমরা যদি বাদ দেই তাহলে আর থাকবে কত, 19000 টাকা। এই 19000 টাকা হচ্ছে আমার জন্য পরিচালন মুনাফা। আমাদেরকে কিন্তু এই পরিচালন মুনাফা পর্যন্ত ব্যয় করতে বলছে। পরিচালন মুনাফা, বলেন তো পরিচালন মুনাফা পর্যন্ত বুঝতে পারছেন কিনা? বলেন পরিচালন মুনাফা পর্যন্ত বুঝতে পারছেন কিনা, বলেন পরিচালন মুনাফা পর্যন্ত বুঝতে পারছেন কিনা বলেন। আপনারা কি ক্লাসে আছেন, দেখি তো কারা কারা ক্লাস আছেন, লাইক দিয়ে জানিয়ে দিবেন। বলেন পরিচালন মুনাফা পর্যন্ত বুঝতে পারছেন কিনা। যারা শেয়ার করলেন আপনারা লস করলেন, সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু আমাদের কাছ থেকে একটা গিফট পায়। এখনো সময় আছে, সর্বোচ্চ শেয়ার করে সেটা আমাদের পেজে জানান, তাহলে আপনি একটা গিফট পেয়ে যাবেন। বলেন বুঝতে পারছেন কিনা। ভাই আর্থিক বিবরণী
কোনটা? ও আচ্ছা, বুঝতে পারছি। এই জায়গায় লিখবে এটা খ হতে প্রাপ্ত, খ খ, যেহেতু বিকৃত পণ্যের ব্যয় আমরা ক্ষয়ে করছি, তাহলে আমরা লিখবো খ হতে প্রাপ্ত। হ্যাঁ, যেহেতু বিকৃত পণ্যের ব্যয় আমরা খতে ব্যয় করছি, তাহলে হবে খ হতে প্রাপ্ত। কেমন স্যার? মণিহারি জিনিসটা কি? মণিহারি হচ্ছে খাতা, কলম, কাগজ, পেন্সিল, রাবার, কার্বন, কালি ইত্যাদি, এই জিনিসগুলোকে মণিহারি বলি। তো যাই হোক, আজকে আমি 2টা বোর্ড কোশ্চেন সমাধান করলাম। তো ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ক্লাসগুলো চলমান থাকবে এইভাবে। আমরা প্রতিদিন কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা করে তোমাদের হিসাব বিজ্ঞানটা এভাবে শেষ করে দিব ইনশাআল্লাহ। তো আমাকে একটু জানাবা যে তোমরা আজকে যে 2টা আমি আর্থিক বিবরণী আলোচনা করলাম, বুঝতে পারছো কিনা? হয়তো অনেকে বুঝতে পারো নাই, কারণ আর্থিক বিবরণীটা এত সহজ না, চাইলেও কিন্তু আসলে বোঝা সম্ভব না। যারা আগে থেকে আর্থিক বিবরণী পারো বেসিক সহকারে, তারাই কিন্তু বুঝতে পারবা। আর নতুন করে একেবারে, তাহলে আর্থিক বিবরণী তোমার দ্বারা বোঝাটা কঠিন হয়ে যাবে। কেমন? তো ইনশাআল্লাহ তোমরা তোমাদের বন্ধু বান্ধবকে, হ্যাঁ, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে ইনভাইট করো আমাদের এই গ্রুপে। অ্যাকাউন্টিং, এরপরে হচ্ছে ফিনান্স এবং ব্যবসা উদ্যোগের ক্লাস নিব ইনশাআল্লাহ। প্রত্যেকে 10 জন, 20 জন, 50 জন করে মেম্বার অ্যাড করে নাও, বন্ধু বান্ধবকে অ্যাড করে নাও। কেমন? ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই। ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।